বেশ খানিকটা সময় নিয়ে গোসল সেরে বেরিয়ে এলোতে জাঙ্কুকও ততক্ষণে বাড়ির অন্য ওয়াশরুম থেকে গোসল সেরে খাবার নিয়ে আবার নিজের কক্ষে ফিরে এলো। দরজা খুলে ভিতরে ঢুকতে থমকে গেল ছেলেটা। এই কি রূপে! গোসল সেরে মাথা তোয়ালে পেঁচিয়ে মেয়েটার মুখে ভীষণ স্নিগ্ধ লাগছে। চোখ মুখ মুক্ত দানার ন্যায় ছিটে ফোটা পানিগুলো দেখা মিলছে। জাঙ্কুকের কেমন ঘোর লেগে যাচ্ছে, ইচ্ছে করছে একটু ছুঁয়ে দিতে। গোসলের পর কোনো নারীকে এতটা স্নিগ্ধ লাগে জানা থাকলে আগেই জাঙ্কুক বিদেশের মাটি থেকে ফিরে আসতো। পড়াশোনার সঙ্গে তুলে এক ছুটে চলে আসতো বউয়ের কাছে। জাঙ্কুকের ঘোর লাগার মধ্যে তার পানে এগিয়ে গেল তে ইতস্তত করে বলে, আপনি ফ্রেশ হয়েছেন? ঘোর কাটলো জাঙ্কুকের। এক পলক তাকিয়ে তারপর জাঙ্কুক বলে, হয়েছি। জাঙ্কুক এবার হাতে ধরে থাকা খাবারগুলো টেবিলের উপর রেখে তারপর তেকে বলে, খেতে এসো তাড়াতাড়ি। তে নিজেরও খিদে পেয়েছিল প্রচন্ড। খাবার দেখে খিদে যেন আরো বেড়ে গেল। সে কখন খেয়েছে, তারপর যদিও গাড়িতে জাঙ্কুকে জোড়াজুড়িতে একটু খেয়েছিল, কিন্তু তখন পরিবার ছেড়ে আসার জন্য আর নতুন মানুষ কেমন হবে সেসব ভেবে বেশি খেতে পারেনি। তাই এখন বিরক্তি করলো না, চুপচাপ খেয়ে নিল জাঙ্কুকের সাথে। তবে বিপত্তি বাঁধলো খাওয়া শেষে দুজনের ঘুমানোর সময়। এখন তে কোথায় ঘুমাবে আর জাঙ্কুকের সাথে কিভাবে ঘুমাবে? কখনো না। অপরিচিত একজন মানুষের সাথে এক বিছানায় এক ভাবে থাকবে। শিউরে উঠছে তে, বুকের মধ্যে হাঁসফাঁস অনুভব করছে। তে ঘুরে ঘুরে তাকালো, কক্ষের চারপাশটা দেখছে। বিছানা ছাড়াও সোফা রয়েছে সেখানে। আচ্ছা, সে কি এখন বাংলা সিনেমার মতো ওই সোফায় ঘুমাবে? আর জাঙ্কুক বিছানায়? তে হৃদয় তীব্র বিরোধিতা করলো। সে কেন সোফায় ঘুমাবে? ঘুমোলে জাঙ্কুক ঘুমাবে। মিসেস জিন তো বলেছিলেন যে আলাদা রুমে থাকতে। আলাদা রুমে থাকলে এখন দুজনে কি সুন্দর বিছানায় ঘুমাতে পারতো। তের ভাবনার মাঝে আষ্টে পিষ্টে বেরিয়ে বসলো বিছানায় জাঙ্কুক। সাথে সাথে তে চেঁচিয়ে ওঠে, সাবধান, বিছানায় আমার পাশে আসার চেষ্টাও করবেন না। 7 বছর আমাকে ছেড়ে গিয়েছিলেন না, এখন আরো 7 বছর আমাকে ছেড়ে থাকার প্রস্তুতি নিন। জাঙ্কুকের মনে হলো সে যেন টুপ করে ধরণীতে পড়লো আকাশের বুক ছিঁড়ে। বিস্মিত নয়নে তাকালো মুরগির বাচ্চার মতো বউটার দিকে। কি সব বলছে তে? বিছানায় আসতে পারবে না? আরো 7 বছর বউকে ছাড়া দূরে থাকতে হবে? জাঙ্কুকের মাথা চক্কর দিয়ে উঠলো। এখন যদি জাঙ্কুকের বয়স 27 বছর হয়, তবে 7 বছর পর কত হবে? এক এক করে গুনলো জাঙ্কুক। 28, 29, 30, 31, 32, 33, 34। জাঙ্কুকের চোখগুলো বড় বড় হলো। তুমি কি আমাকে আমার বাচ্চাদের থেকে আব্বা ডাক শোনানোর বদলে দাদা ডাক শোনানোর পরিকল্পনা করছো বউ? তে ভরকালো। এই পুরুষ এসব কি সব বলছে? এখনো অবধি বিয়েটাই ঠিকভাবে মানা হলো না, এখন বাচ্চা কাচ্চা কোত্থেকে এলো? বেলাজ বেশরম পুরুষ কোথাকার। কত দূর অবধি চিন্তা ভাবনা করে ফেলেছে সেসব ভেবেই শিউরে উঠলো মেয়েটা। তে কটমাট চোখে তাকালো। আপনি বিছানা থেকে উঠুন তাড়াতাড়ি, এখানে আমি একা ঘুমাবো। জাঙ্কুক বিছানা ছেড়ে উঠলো না, বরং দৃষ্টি সরু রেখে তাকালো তের দিকে। কপাল কুঁচকে শোধায়, তাহলে আমি কোথায় ঘুমাবো? তে নিজের ডান হাত উঁচিয়ে এক আঙুল দিয়ে ইশারা করলো সোফার দিকে। অতঃপর পরিষ্কার কণ্ঠে বলে, ওই যে ওই সোফাটাই। জাঙ্কুক ডানে বামে মাথা ঝাঁকিয়ে না বোঝালো তৎক্ষণাৎ। এত যুদ্ধ বিগ্রহ করে বউকে এনেছি আলাদা ঘুমানোর জন্য নাকি? আশ্চর্য। হ্যাঁ, আলাদা ঘুমানোর জন্যই তো এনেছেন। 7 বছর তো খুব শখ করে ছেড়ে রেখে গিয়েছিলেন না আমাকে, এখন আরো 7 বছর দূরে থাকবেন। জাঙ্কুক ভ্রু কুঁচকে কিছু সময় নিয়ে ভাবলো তের দিকে। অতঃপর হুট করে একটু এগিয়ে গেল মেয়েটার নিকট। এখনই তো তুমি প্রাপ্তবয়স্ক নও, তারপর যদি আবার ফিরতাম ওই 7 বছরের মধ্যে, সামলাতে পারতে তো আমাকে? তের হৃদয় কুঁচকে এলো। মেয়েটা কয়েক সেকেন্ড সময় নিয়ে জাঙ্কুকের কথার মানেটা বুঝলো। তবে সম্পূর্ণ মস্তিষ্কে কথাটা পৌঁছাতে কান গরম হয়ে উঠলো। বিস্ফারিত দৃষ্টি নিয়ে তাকালো জাঙ্কুকের পানে। ছি ছি, কি নির্লজ্জ মার্কা কথাবার্তা। সামলাতে পারতে তো মানেটা কি? তে জ্বলে উঠলো। অসভ্য বেশরম, বিছানা থেকে উঠুন। আমি আপনার সাথে এক বিছানায় ঘুমাবো না, কিছুতেই না। বিয়ের আসরে না হয় ক্রোধের বশে আমাকে ত্যাগ করেছিলেন, আমিও তার জন্য আপনাকে মাফ করে দিয়েছি। কিন্তু এর পরবর্তী 7 বছরে কি হয়েছিল? কেন একটা বারের জন্য আমার খোঁজ খবর নেননি? এর জন্য আমি আপনাকে মাফ করব না। তোমার সাথে আমার বিয়েটা জোর করে দেওয়া হয়েছিল। আমি ক্রোধের বশে বিয়ের আসর ত্যাগ করেছিলাম, কোনোটাই তোমার অজানা নয়। বিয়ের আসর ত্যাগের 1 মাসের মধ্যে আমি দেশও ছেড়েছিলাম, বাড়ি বাড়িয়েছিলাম ইংল্যান্ডে। কিন্তু সেখানে গিয়ে আমি শান্তি পাইনি। প্রতিটা মুহূর্তে তোমার অবাধ্য পিছুটানের জন্য আমাকে তাড়া করে বেড়াচ্ছিল।
বারবার মনে হচ্ছিল আমি ভুল করেছি। যতই জোর করে বিয়ে হোক না কেন, বিয়েটা তো হয়েছে। আবার তোমার আর আমার বয়সের পার্থক্য ভেবে নিজেকে পিছিয়ে নিয়েছি। বিশ্বাস করো, আমি তোমাকে ভোলার জন্য চেষ্টাও করেছি অনেক, কিন্তু পারিনি। তোমাকে ভুলতে আমি অন্য মেয়েদের সান্নিধ্যে পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমাকে ভোলার জন্য আপনি অন্য মেয়েদের সান্নিধ্যে গিয়েছিলেন? লুচ্চা বেটা, এতক্ষণ পর্যন্ত আপনাকে যাও মাফ করতাম, এখন তো আর মাফ করার প্রশ্নই উঠছে না। দূর হন আপনি আমার সম্মুখ থেকে, বিছানা থেকে তো দূর হন। জাঙ্কু ভেবেচাকা খেয়ে গেছে তের কথায়। সে ভালোভাবেই বুঝলো আবেগের বশে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। এখন কি হবে? আগে শুধুমাত্র বিছানা ছাড়ার কথা বলছিল, এখন তো চোখের সামনে থেকে দূর হতে বলছে। জাঙ্কু ব্যস্ত হলো। কোনো মেয়েদের সান্নিধ্যে যাইনি তো আমি, শুধুমাত্র চেষ্টা করেছিলাম। চেষ্টা তো করেছেন। এই এই আপনি এখনো বিছানায় কি করছেন? আপনাকে আমার সহ্য হচ্ছে না, বিছানা ছাড়ুন দ্রুত। জাঙ্কু নিজের জ্বালায় ফেসেছে। বেচারার এখন ইচ্ছে করছে চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। কে বলেছিল আবেগের বশে অন্য মেয়েদের কথা বলতে? ওকে ছাড়া বাকিটা বললেও তো হতো। জাঙ্কু ঢোক গেল, করুণ কণ্ঠে বলে, তোমাকে ছাড়া আমি কোনোদিন কোনো মেয়ের সান্নিধ্যে যাইনি বউ। ওটা শুধুমাত্র একটুখানি চেষ্টা করেছিলাম, যে চেষ্টা কখনো সফল হয়নি। আপনার কোনো কথা আর আমি শুনতে চাচ্ছি না। আপনি বিছানা থেকে উঠবেন নাকি আমি রুম থেকে বেরিয়ে যাব? এই কথাটা বলে তে রেগে মেগে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। পা বাড়ালো দরজার দিকে। জাঙ্কু ভড়কালো। তড়ি করে বিছানা থেকে উঠে দাঁড়ায়, ব্যস্ত কণ্ঠে বলে, আমি উঠেছি তো বিছানা ছেড়ে, সোফায় যাচ্ছি, তবুও তুমি বাইরে যেও না। তে থমকে দাঁড়ালো। জাঙ্কুকে পানে একবারে ধারালো দৃষ্টি রেখে বিছানায় বসলো আবার। জাঙ্কুক স্বস্তি নিঃশ্বাস ফেললো। যাক, বউটা তবু তো বাইরে যায়নি, রুমেই আছে। বাইরে গেলেই আমার আরেক ঝামেলা বাধ্য। এমনি তাদের আলাদা করার জন্য খসকি বেগমের বংশধর কিনা তাদের ওত পেতে রয়েছে। তার উপর যদি তে আবার তার সাথে থাকতে না চায়, তাহলে তো হয়েছে। 7 বছরে এবার সত্যি সত্যি বউয়ের মুখ দেখা লাগতো না। বাচ্চা কাচ্চা তো বহু দূরের ব্যাপার। হতাশ হলো জাঙ্কুক। কি নিষ্ঠুর বউটা, তাকে সোফায় ঘুমোতে দিয়ে বিছানা দখল করে কি আরামে শুয়ে পড়েছে। জাঙ্কুক অসহায় ভঙ্গি নিয়ে এগিয়ে গেল সোফার দিকে। কোনো রকমে হাঁটুসাঁটু হয়ে শুয়ে পড়লো সোফাতে। বউকে ছেড়ে এভাবে ঘুমানো যায়? মন যে মানতে চায় না। তবুও ছেলেটা নিজেকে দমিয়ে রেখে ঘুমানোর চেষ্টা করলো। অনেকটা পথ জার্নি করে এসেছে, একটু ঘুমের প্রয়োজন। কিন্তু বেশ কিছুটা সময় অতিবাহিত হলো, ঘুমটা চোখে ধরা দিল না। শরীর ক্লান্ত, চোখও ঘুম আছে, কিন্তু হৃদয় জুড়ে অস্থিরতা ঘুমাতে দিচ্ছে না। বইয়ের সান্নিধ্য না পেলে এই অস্থিরতা কাটবে না মনে হয়। জাঙ্কুক সোফা থেকে মাথা উঁচিয়ে তাকালো বিছানার দিকে। মৃদু কণ্ঠে বলে, বউ, ও বউ। তের কোনো সারা শব্দ পেল না, হয়তো ঘুমিয়ে পড়েছে মেয়েটা। জাঙ্কুক কেশে গলা পরিষ্কার করে নিল। আগে তুলনায় গলা উঁচিয়ে বলে, বউ গো, ও বউ। কে বলে চোখ দুটো লেগেছিল তের। এর মধ্যে আবারও এমন স্বরে ডাকাডাকি শুনে তে আর চুপ থাকতে পারল না। বিরক্তি ভরা কণ্ঠ নিয়ে বলে, কি হয়েছে নাকি? এমন ছাগলের মতো সুর তুলে চেঁচাচ্ছেন কেন? তে অপমান করলেও জাঙ্কুক সে অপমানে ধারে কাছেও গেল না। এইটুকু ছোট্ট সোফায় আমার এই বড় শরীরটা আটছে না বউ। এই দেখো, পা দুটো বাইরে পড়ে আছে। তে বিছানায় উঠে বসলো। তা আমি কি করব? আমাকে একটু বিছানায় নাও না গো। তে কাটখাট কণ্ঠে না বলে দেয়। সারাটা রাত এমন জার্নি করে এসেছি, শরীরটাও ক্লান্ত লাগছে ভীষণ। এখন যদি একটু ঠিকভাবে ঘুমোতেও না পারি, যাক, কি করা যাবে? বউ যখন বিছানায় স্থান দেবে না, বাধ্য হয়ে এখানেই থাকি। মায়া হলো তের। তে জাঙ্কুকের দিকে তাকালো। এটা তার রুম, তাকে বিছানায় থাকতে না দিয়ে কষ্ট করে ঘুমোতে হবে। তের এরকম একটা লাগছে, অথচ কাউকে বলতেও পারবে না আলাদা ঘুমানোর কথা। সেখানেও কেমন একটা লাগে। বলা কি যায় যে আমি আলাদা ঘুমাবো? তারাও বা কি বলবে? তাছাড়া জাঙ্কুকের স্বামী, যতই তার জন্য অভিমান থাকুক না কেন, সারা জীবন তার আলাদা থাকতে পারবে না। একদিন না একদিন তার সাথে থাকতেই হবে। বিছানায় আসুন। জাঙ্কুক আবারও বিজয়ের হাসি দেয়। যাক, তার পরিকল্পনা কাজে তো দিয়েছে। তার বউ তাকে বিছানায় ডেকেছে, এতেই শান্তি। জাঙ্কুক আনন্দে গদগদ হয়ে বিছানায় গেল। সাথে সাথেই তে একটা কোলবালিশ ফেলে দিল বিছানার মাঝ বরাবর। আপনি এই কোলবালিশের ওপাশে ঘুমাবেন আর আমি এই পাশে। ভুলেও এই কোলবালিশ সরিয়ে এদিকে আসার চেষ্টা করবেন না। জাঙ্কুকের মুখখানা চুপসে গেল। কত আশা নিয়ে বিছানায় এসেছিল, শেষে কি হলো? তার মাঝ বরাবর আগাছার উদয় হলো এই কোলবালিশে। এই বর্ডারটাকে না রাখলে হয় না বউ? এই কোলবালিশ ভেদ করে যদি এদিকে আসার চেষ্টাও করেছি, সোজা রুমের বাইরে চলে যাব বলে দিলাম। না, এই বর্ডার তো দেখছি বিশ্বের যে কোনো বর্ডারের থেকেও ভয়ঙ্কর।
জাঙ্কুকের কথা গায়ে মাখলো না। এই ছেলে আজগুবি কথা বলতেই থাকে, আজে বাজে কথা রেখে ঘুমাতে দিন আমাকে। জাঙ্কুক আর কথা পারলো না, বইয়ের পানে একবার অসহায় দৃষ্টি নিক্ষেপ করে শুয়ে পড়লো কোলবালিশের এই পাশে, কিন্তু ঘুমোলো না। বউকে পাশে রেখে কি আর তার মতো পুরুষের ঘুমানো সম্ভব নাকি? এতদিন পর বউকে পাশে পেয়ে শরীরে প্রেমের জোয়ার বইছে বেচারা। জাঙ্কুক বেশ কিছুক্ষণ ঘুমের ভান করে মটকা মেরে পড়ে রইল। বেশ কিছুক্ষণ অতিবাহিত হলো, দেখলো তে ঘুমিয়েছে। অতঃপর খুব সাবধানে শুয়ে পড়লো তের গা ঘেঁষে। কোলবালিশটা সরিয়েও ফেললো। ইস, কি মিষ্টি একটা গন্ধ আসছে বউয়ের শরীর থেকে, অথচ এই মেয়েটা কিনা তাকে দূরে রাখতে চেয়েছিল। জাঙ্কুক আলতোভাবে তের কোমরটা হাতে নিল, টেনে মিশিয়ে নিল নিজের বক্ষের সাথে। আলতোভাবে তের কপালে চুমু খেলো। আমাদের মাঝে চীনের মহাপ্রাচীর তুলে দিলেও আমার বউয়ের থেকে আলাদা করতে পারবে না কেউ আমাকে। কথাটা বলেই ওষ্ঠ প্রসারিত করে হাসলো জাঙ্কুক। তেকে লুকিয়ে নিল নিজের বুকের মধ্যে। অতঃপর চোখ বন্ধ করে পাড়ি জমালো ঘুমের দেশে। সময় গড়ালো বেশ অনেকক্ষণ। সকালের সূর্যটাও তেজ বাড়িয়ে দিয়েছে, প্রখরতা ছড়িয়ে দিয়েছে চারপাশে। ভোরের দিকে ঘুমিয়েছিল দিয়া জাঙ্কুক, তাই বাড়ির কেউ আর তাদের ডাকেনি। ঘুম ভাঙলো জাঙ্কুকের। পিটপিট করে চোখ খুলতেই সম্মুখে ভেসে উঠলো তের ঘুমন্ত মুখশ্রী। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। জাঙ্কুকের হৃদয়ে প্রশান্তির অনুভব হলো। তার কতদিনের স্বপ্ন ছিল এভাবে বউটাকে মুখের মধ্যে লুকিয়ে রেখে ঘুমাবে, আবার জেগে উঠবে বউটার ঘুমন্ত মুখশ্রী দেখে। জাঙ্কুক পূর্ণ দৃষ্টি নিয়ে তাকালো মেয়েটার দিকে। ঘুমানোর দরুন নাক, গাল, চোখ, মুখ কেমন ফুলে ফেপে উঠেছে। জাঙ্কুকের লোভ লাগলো, ইচ্ছে হলো একটু ছুঁয়ে দিতে। ছেলেটা এ পর্যায়ে নিজের ইচ্ছেটাকে দমন করলো না, হাত বাড়িয়ে আলতো করে ছুঁয়ে দিল বউয়ের নাক, গাল, ওষ্ঠ। এতে বুঝি দমলো না। জাঙ্কুকের ইচ্ছেগুলো মাথা চাড়া দিয়ে উঠলো, নিষিদ্ধ চাওয়াগুলো ততড়িয়ে জাগ্রত হলো। জাঙ্কুক একটু ঝুঁকলো তের পানে, আলতো ভাবে ঠোঁট ছুঁয়ে দিল মেয়েটার নাক, কপাল, গালে। এরপর সেই ওষ্ঠ। আগেরবার ধরা খেয়েছিল চুমু খেতে গিয়ে, এইবার যদি ধরা খাই তাহলে আর রক্ষে নেই, বউ সোজা রুম ছেড়ে দেবে। জাঙ্কুক একবার ভাবলো চুমু খাবে কি খাবে না, কিন্তু মনটাকে কোনোভাবে দমাতে পারলো না। কিন্তু মেয়েটা যদি কোনোভাবে টের পেয়ে যায়, না, অতি দ্রুত সরে গেল জাঙ্কুক। ঝুঁকি না নিয়ে কোলবালিশটা আবারও রেখে দিল তের আর তার মাঝখানে। মৃদু স্বরে ডাকলো মেয়েটাকে, বউ, ও বউ। তে নড়ে চড়ে উঠলো, পুরোপুরি ঘুম ভাঙলো না। জাঙ্কুক আর ডাকলো না, ঘুমাচ্ছে ঘুমাক। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সবুজ রঙা পাঞ্জাবি জড়ালো ছেলেটা। তের ঘুম ভাঙলো তখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 2টা। ঘুমের ঘোরে চোখ বন্ধ রেখে বিছানায় উঠে বসলো। ফোলা ফোলা চোখে তাকালো চারপাশে, দেখলো কোলবালিশটা একদম যথাস্থানে রয়েছে, আর জাঙ্কুকও কক্ষে নেই। যাক, অন্তত ছেলেটার সুবুদ্ধি হয়েছে। হাই তুলে আর মোড়া ভেঙে তের হঠাৎ চোখ গেল দেওয়ালে টাঙানো ঘড়িটার দিকে। চক্ষু চড়ক গাছ, 2টা বেজে গেছে। এত সময় ঘুমিয়েছে সে, আর কেউ ডাকলো না। তে তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। নতুন বাড়ি, নতুন মানুষ, তার উপর নতুন বউ। যদি এইভাবে ঘুমিয়ে থাকে তাহলে কিভাবে হয়? সবাই কি ভেবেছে কে জানে। অতঃপর ফ্রেশ হয়ে শরীরে জড়ানো 3 পিসের ওড়নাটা মাথায় দিয়ে তারপর বেরিয়ে এলো কক্ষ থেকে। অবশ্য কক্ষ থেকে বেরোনোর আগে নামাজটা আদায় করতে ভুললেনি। নিচে গিয়ে দেখে এই কি, বাড়ির সবাই কোথায়। তের শরীরে ওড়না জড়ানোটা আরেকটু টেনে টুনে ঠিক করে নিয়ে আশেপাশে তাকালো। পরেও তো এই বাড়িতে এত মানুষের দেখা মিলল, কই এখন সবাই? হঠাৎ পাশের একটা কক্ষ থেকে টুংটাং আওয়াজ তের কানে এলো। হয়তো ওখানেই কেউ আছে। সেদিকে এগোলো তে, দেখা মিলল মিসেস জিনের। সম্ভবত এটা ডাইনিং কক্ষ। মিসেস জিন এবার তাকালো তের দিকে। তেকে দেখে এক গাল হাসি। উঠে পড়েছিস? আয় বস, একসাথে খাবো আমরা। তে এগিয়ে গেল টেবিলের দিকে। বসবে কি বসবে না দ্বিধায় রয়েছে, কেমন ইতস্তত লাগছে তার। আর জাঙ্কুকটা এবার কোথায়? ঘুম থেকে উঠে একটা বাড়ির জন্য দেখা মিলল না তার। কোথায় বেরিয়েছে কে জানে। মিসেস জিনের কাছে কি জিজ্ঞেস করবে? না না, এভাবে কি জিজ্ঞেস করা যায়? তের ভাবনার মাঝেই মিসেস জিন কণ্ঠস্বর ভেসে এলো। ভ্রু কুঁচকালেন তিনি। কি হলো বস? এই তো বসছি আন্টি। মিসেস জিন চোখ গরম করে তাকালো তের দিকে। এই আন্টি কি রে? মা বলবি মা। তে তাকালো তার শাশুড়ি পানে। মানুষটা কত ভালো, এটুকু সময় কত আপন করে নিয়েছে। তে এই মুহূর্তে খুব করে তার মায়ের কথা মনে পড়ছে। তার মা কেমন আছে? ঠিক আছে তো? নাকি কান্নাকাটি করে তার জন্য ঘর
উঠল। তবে তা মিসেস জিনের নজরে আসার আগে লুকিয়ে ফেলল। মিসেস জিন খাবারের প্লেট এগিয়ে দিলেন তের সম্মুখে। কি রে, মা বলে ডাকবি তো? তে বিরক্তি করল না, মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানালো। মিসেস জিনও হাসলেন। খেয়ে নে তাড়াতাড়ি, সে কখন খেয়েছিস? তে উসকুস করলো। হৃদয় হানা দিল জাঙ্কুক খেয়েছে কিনা। হাজার হলেও এটা জাঙ্কুকের বাড়ি, তার মারফতেই তো তে এসেছে এখানে। তার খোঁজ খবরটা তের অবশ্যই নেওয়া কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু সরাসরি প্রশ্নটা করতে কিরকম ইতস্তত লাগছে তের। শেষে একটু ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা বাড়ির সবাই খেয়েছে? হ্যাঁ, সবাই খেয়ে নিয়েছে, শুধুমাত্র বাকি আছে তুই, আমি আর তোর গুণধর স্বামী। জাঙ্কুক খাইনি শুনে তেরও আর খেতে ইচ্ছে হলো না। তবে নিজের মনের কথাটা সাহস করে শাশুড়ির নিকট জানাতেও পারল না। অনিচ্ছা সত্ত্বেও প্লেটে হাত রাখলো। ঠিক তখনই তের পিছন দিক থেকে ভেসে আসে এক ভারী কণ্ঠস্বর, আমাকে রেখে খেতে বসে গেছো? এত পাষাণ হতে পারলে তুমি বউ? জাঙ্কুকের কণ্ঠস্বর কানে পৌঁছাতেই তে পিছন ঘুরে তাকালো। অমনি থমকে গেল মেয়েটা, হৃদস্পন্দন বেড়ে গেল দ্রুত। জাঙ্কুক পাঞ্জাবি পরেছে আজ। যদিও এর আগে একবার পাঞ্জাবি পরা অবস্থায় দেখেছি জাঙ্কুককে, তবে অতটা খেয়াল করেনি। তখন তো শাড়ি আর পাঞ্জাবি ছেড়ে যুদ্ধে লেগেছিল দুজনে। তের ভাবনার মাঝেই জাঙ্কুক একটু এগিয়ে এসে থাপ করে বসে পড়ল তের পাশের চেয়ারটায়। একটু ঝুঁকে তেকে বলে, আমাকে কি একটু বেশি সুন্দর লাগছে বউ? তে থতমত খেয়ে গেল জাঙ্কুকের প্রশ্নে। তৎক্ষণাৎ মাথা নুইয়ে দৃষ্টি নিবদ্ধ করলো খাবারের থালায়। জাঙ্কুক আরেকটু গা ঘেঁষে বসলো তের পানে। মেয়েটার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলে, মুরগির বাচ্চা জামাই হাঁসের বাচ্চা সুন্দর তো হওয়ারই কথা, তাই না বউ? তে আর চোখে তাকালো জাঙ্কুকের দিকে, বিড়বিড়িয়ে বলে, হাঁসের বাচ্চা না ছাই, আপনি আস্ত একটা ব্রিটিশ বাচ্চা। তুমি ভুল বললে বউ, আমি মোটেও ব্রিটিশের বাচ্চা নই, আমি হলাম আস্ত একটা ঘসেটি বেগমের বাচ্চা। কথাটা শেষ হতে না হতেই মিসেস জিন খাবার দিলেন জাঙ্কুককে। কপট রাগ দেখিয়ে বলেন, নামাজে গিয়েছিলি সেই কখন? এখন ফেরার সময় হলো তোর? বাড়ির সবার খাওয়া দাওয়া শেষ কখন হয়ে গেছে? মসজিদে গিয়ে পুরনো কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গিয়েছিল, আস্তে আস্তে তাই একটু দেরি হয়ে গিয়েছে। তোর বন্ধু মানে তো সব গুন্ডা মস্তান, গুন্ডাগুলোর সাথে আবার তোরে তো কিসের কথা? ওরা মোটেও গুন্ডা মস্তান না মা, ওদের মতো ভালো ছেলে তুমি আর একটাও এই তল্লাটে পাবে না। হ্যাঁ, একদম তোর মতো ভালো, হারে হারে বজ্জাতগিরি সব। ঘসেটি বেগমের ছেলে হয়ে যদি হারে হারে বজ্জাতগিরি না থাকে তবে তোমার নামটাই ডুববে মা। মিসেস জিন ফুঁসে উঠলেন। দুই হাত দিয়ে টেবিলে থাপ্পড় মেরে উঠে দাঁড়ালেন তিনি। মিসেস জিনের হাতের আঘাতে কেঁপে উঠল টেবিলটা। তে হকচকিয়ে উঠল মুহূর্তেই। এতক্ষণ বেশ বসে বসে মা ছেলে ঝগড়া দেখছিল, কেউ দুজনের মধ্যে কিছু বলতে পারছিল না। এইটুকু সময়ে মা ছেলেকে যতটুকু দেখেছে ততটুকু সময়ে ওদের ঝগড়া করতে দেখেছে। তবে এখন মনে হচ্ছে এদের থামানো প্রয়োজন, নয়তো ঝগড়া বেশি দূর গড়িয়ে যেতে পারে। এখানে আর কেউ নেই যে মা ছেলে ঝগড়া থামাবে। এবার নিজের সাথে যুদ্ধ করে মুখ খুলল। আন্টি বলতে কেউ বাকিটুকু আর বলল না। একটু আগেই তাকে মিসেস জিন মা বলতে বলেছেন। এখন যদি আবার আন্টি ডাক শুনে রেগে যায়, এমনিতেই ভীষণ রেগে আছেন মহিলা। যদিও হঠাৎ একজন অপরিচিতকে মা ডাকতে কিরকম ইতস্তত লাগছে, তবুও তে বলে, মা আপনি একদম উত্তেজিত হবেন না, আপনার ছেলে তো একটু আধটু অমনি, অবশ্যই আপনি তা জানেন। মিসেস জিন এবার তাকালেন তের দিকে, ক্রোধ চেপে হঠাৎই হাসলেন তিনি। দ্রুত চেয়ারে বসে পড়লেন। তুই আমাকে মা বলে ডেকেছিস? কি যে শান্তি লাগছে আমার। কথাটা বলে একটু ঘাড় ঘুরিয়ে দম নিলেন। আবারও ঘাড় ঘুরিয়ে জাঙ্কুকের দিকে তাকালেন তিনি। শক্ত কণ্ঠে বললেন, আজ শুধু ওর মুখে মা ডাকটা শোনার জন্য তুই বেঁচে গেলি, নয়তো এক চড়ে তো দাঁত ফেলে দিতাম আমি বেয়াদব। জাঙ্কুক চোখ ছোট ছোট করে তাকালো তার মায়ের দিকে, চোখ মুখ ভীষণ ভাব ফুটিয়ে তোলে। কিন্তু আমি তো তোমাকে উঠতে বসতে ঘুমাতে এমনকি ছোটবেলায় ওয়াশরুমে গিয়েও মামা বলে ডাকতাম, কই তখন তো আমাকে একটুখানিও বালি পরিমাণ ছাড় দাওনি তুমি। মিসেস মুখ বাঁকিয়ে তাকালেন। জাঙ্কুকের কথার পরিপ্রেক্ষিতে কোনো উত্তর দিলেন না, উল্টে তরকারির বাটি থেকে মুরগির একটা পিস তুলে নিয়ে তের প্লেটে দিলেন। আর চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখে বলেন, তাড়াতাড়ি খেয়ে নে মা, আশেপাশে তো চেল শকুনের অভাব নেই, দেখা গেল কখন আবার তোর প্লেটের দিকে নজর দিয়ে বসে। জাঙ্কুকের দৃষ্টি তীক্ষ্ণ হলো তার মায়ের দিকে। তার মা তাকে চিল শকুন বলছে। গম্ভীর ভাবেই খেতে লাগলো জাঙ্কুক। দুপুর গড়িয়ে সময়টা এখন বিকেলের পথে। সূর্যটাও তার এখন তেজ কমিয়ে দিতে শুরু করেছে অল্প অল্প করে।
বাড়ির সব মানুষেরা দুপুরের বিশ্রাম শেষ করে উঠতে শুরু করেছে। এর মধ্যে সুগা কোথা থেকে এসে হন্তদন্ত পায়ে ছুটে ঢুকলো জাঙ্কুকদের বাড়িতে। তবে সদর দরজা দিয়ে ঢুকতে গিয়ে বাঁধলো বিপত্তি। তাড়াহুড়ো করে ঢুকতে গিয়ে দরজার সাথে পা বেঁধে হুমড়ে খেয়ে পড়লো মেঝেতে। ধপাস করে একটা আওয়াজ হলো, সাথে সাথে বসার কক্ষে খুব বেশি জনমানবের সমাগম না হলেও সেখানে জিমিন, হুনিকাই আর জাঙ্কুকের ছোট চাচি সেখানে উপস্থিত ছিলেন। হঠাৎ করে কারো পড়ে যাওয়ার আওয়াজে সেদিকে ফিরে তাকালেন তারা। সুগাকে ওভাবে মেঝেতে উপরে শুয়ে থাকতে দেখে তিনজনেরই চোখ বড় বড় হলো। বুঝতে বাকি রইল না এখানে কি হয়েছে। দ্রুত ছুটে গেল বেচারা সুগার দিকে। জিমিন শুধলো, আরে সুগা ভাই, আপনি পড়ে গেলেন কি করে? পরপরই মিসেস আই মুখ খুললেন। বেশি ব্যথা পেয়েছো? কোথাও ব্যথা পেয়েছো? দেখি দেখি। সুগা অপ্রস্তুত হলো, লজ্জা পেল সাথে সাথে ভীষণ। ইস, কি এক বিদঘুটে ঘটনা ঘটলো তার সাথে। পড়লো তো পড়লো, এতে তিনজনের সামনে পড়তে হলো। এত বড় শক্ত পক্ত একজন জোয়ান ছেলে হয়ে কিনা জনসম্মুখে এভাবে আছাড় খেলো। মান ইজ্জত আর রইল না বোধহয়। এতদিন শুধু জাঙ্কুকের নিকট তার ইজ্জত যেত, এখন জাঙ্কুকের বাড়ির লোকের সম্মুখে। না না, এভাবে মান ইজ্জত হাওয়াতে ভাসাতে দেওয়া যাবে না। জোরপূর্বক হাসলো সুগা। নিজের মান ইজ্জত এবারে নেই বাঁচাতেই হবে। আমি পড়িনি তো, এই একটু ব্যায়াম করছিলাম আর কি। কথাটা শেষ করে মেঝেতে পুশ আপ দিতে শুরু করে সুগা। সুগার এমন কাণ্ডে হতবাক হয়ে তাকালো মিসেস আয়ু, জিমিন আর হনিকাই তিনজনে। তারা তিনজনে স্পষ্ট শুনেছে পড়ে যাওয়ার আওয়াজ। তাহলে তাই কি ভুল শুনলো? হনিকাই অবাক কণ্ঠ শোনা গেল তাদের মধ্যে। বাড়িতে এত জায়গা থাকতে আমাদের দরজার সম্মুখে পুশ আপ দিতে হচ্ছে তোমার সুগা ভাই? আসলে তোমাদের দরজাটা ভারী সুন্দর, দেখলে ইচ্ছে করে 2-4টে পুশ আপ দিই, তাই পুশ আপ দিচ্ছিলাম আর কি। কথাটা বলেই উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, সাথে সাথে ব্যথায় কোকিয়ে উঠলো। কোমরে বেশ ভালোই ব্যথা পেয়েছে বুঝতে পারি। উপস্থিত কাউকে বুঝতে না দিয়ে কোমর চেপে রাখে। জাঙ্কুক স্যারের সাথে জরুরি কাজ আছে, ওনার কাছে যাই আমি, ঠিক আছে? কথাটা বলেই তড়িঘড়ি পা বাড়ালো বাড়ির ভেতরে। কোনো মতে ইজ্জত বাঁচিয়ে এদের সম্মুখ থেকে কেটে পড়লো আর কি। জাঙ্কুক হাতে নিজের কক্ষে ছিল, খেতে একটু বিশ্রাম নিচ্ছিল। আবারও তাদের মাঝখানে ওই কোলবালিশটা ঠিকই আছে। জাঙ্কুক এপাশ ওপাশ করলো কয়েকবার, মাথা তুলে উঠে দিল তীরের দিকে। মেয়েটা শুয়ে আছে অন্যদিকে মুখ করে, চুলগুলো খুলে ছড়িয়ে রেখেছে বালিশের উপরে। জাঙ্কুক কিছুক্ষণ সেই খোলা চুলের দিকে তাকায়। খুব সাবধানে তীর কিছু চুল টেনে পেঁচিয়ে নিল নিজের টি শার্টের বোতামের সাথে। কি আর করবে বেচারা কপাল পড়ে জাঙ্কুকে। ওই নাটকের সিনেমার মতোই নিজের থেকে কোথায় আটকাবে তা না, তাকেই নিজের থেকে আটকাতে হচ্ছে। অতঃপর জাঙ্কুক তীর দিকে একবারে তাকিয়ে বিছানা থেকে উঠতে উদ্যত হলে সাথে সাথে ওপাশ থেকে আহমলক ধ্বনি তাড়াতাড়ি বিছানা থেকে বসলো তে। জাঙ্কুকের ওষ্ঠে ফুটে উঠলো তৎক্ষণাৎ বিজয়ের হাসি। কি হয়েছে বউ? ওই যে আপনার টি শার্টে আমার চুল আটকে গিয়েছে। ইস, কিভাবে যে আটকালো? ব্যথা পেয়েছো নিশ্চয়ই, দাঁড়াও এক্ষুনি খুলে দিচ্ছি। ছেলেটা এবার নানা রকম ঢং করে ব্যস্ত হয়ে পড়েছে চুল ছাড়ানোর কাজে, কিন্তু সেই চুল ছাড়ানো কম, তীর দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। জাঙ্কুক ইচ্ছে করে আরো একটু টান দিল, তে আবারও চেঁচিয়ে ওঠে, সরি সরি। আবারও ব্যথা পেলে বুঝি? আসলে কি বলতো, এই কোলবালিশটার জন্য আমাদের মধ্যে দূরত্বটা একটু বেশি হয়ে যাচ্ছে, তাই আমি চুল ছাড়াতে গেলেই তোমার চুলে ব্যথা পাচ্ছ। যদি অনুমতি দাও তাহলে এটাকে সরিয়ে দিই। তুই তাকালো কোলবালিশটা দেখি, আসলেই কোলবালিশটার কারণে দূরত্ব বেশি হয়ে যাচ্ছে, তাই ব্যথা পাচ্ছে। সরল শব্দে বলে, আচ্ছা দিন। গর্বে বুকটা 2 ইঞ্চি নয় 4 ইঞ্চি ফুলে গেল জাঙ্কুকে। অবশেষে কোলবালিশটা সরল। চরম ক্রোধ নিয়ে আগাছার মতো ছুঁড়ে মারলো মেঝেতে কোলবালিশটাকে। অতঃপর কোলবালিশটার দিকে ক্রোধান্বিত দৃষ্টি নিয়ে তাকিয়ে মনে মনে বলে, বেটা বদমাইশ, আমার আর আমার বউয়ের মাঝখানে এসেছিলি, দেখ এখন আমি দুদিন মিলে গিয়েছি, তুই আটি হয়ে মেঝেতে গড়াগড়ি খা। জাঙ্কুক আরেকটু এগিয়ে গেল তেয়ের দিকে। মেয়েটার গা ঘেঁষে বসলো, চুল ছাড়ানোর বাহানা দিয়ে নিজের হাত দ্বারা একটু স্পর্শ করলো বউয়ের এক হাত। তে শিউরে উঠলো, তৎক্ষণাৎ জাঙ্কুকের থেকে দূরে সরে গেল। মুখ খুলে কিছু বলতে নিলে জাঙ্কুক থামিয়ে দেয়, সরি সরি, আসলে তাড়াহুড়ো করতে গিয়ে চুল ছাড়াতে গিয়ে তোমার হাতে হাত লেগে গিয়েছে। জাঙ্কুক এবার বাহানা দেখিয়ে যত এগিয়ে যাচ্ছে তে তত পেছচ্ছে। তে খাটের এক কিনারায় চলে গিয়েছে। তে যে পড়ে যেতে পারে এটা ভালোই বুঝতে পারছে। পরিকল্পনা মাফিক তে পড়ে যেতে নিলে জাঙ্কুক তার কোমরখানা ধরবে।
ব্যাস, জাঙ্কুকের পরিকল্পনা মাফিক জাঙ্কুক আরেকটু এগিয়ে গেল তেয়ের দিকে, কিন্তু কোমরটা ধরার আগে ঠিক তখনই দরজায় টোকা পড়লো। না চাইতেও জাঙ্কুকের কান সেদিকে চলে যায়। এইটুকুতেই ঘটে গেল মহাবিপত্তি। তে ধপাস করে পড়ে গেল মেঝেতে। চিত হয়ে পড়তেই মেয়েটা আঘাত পেল। জাঙ্কুকের টি শার্টের বোতামে পেঁচিয়ে থাকা চুলগুলো ছিঁড়ে গেল। তীব্র বেগে চেঁচিয়ে উঠল, ও মা গো! জাঙ্কুক আহাম্মক বনে গেল আকস্মিক ঘটনায়। বোকা বোকা চোখে তাকিয়ে রইল তেয়ের দিকে। মেয়েটা এখনো চিত হয়ে পড়ে আছে মেঝেতে, মাথা চেপে ব্যথায় কাতরাচ্ছে। জাঙ্কুক অস্থির হলো। নিজের ভাবনা চিন্তা বাদ দিয়ে নেমে পড়লো বিছানা থেকে। তড়িঘড়ি তেকে উঠে বসালো। ব্যথা পেয়েছো? কোথায় ব্যথা পেয়েছো দেখি? নিশ্চয়ই মাথায়। তেই কোনো জবাব দিল না। লজ্জায় মরি মরি অবস্থা তার। ইস, কিভাবে বিছানা থেকে চিত হয়ে পড়ে গেল মেঝেতে। ছেলেটা নিশ্চয়ই মনে মনে হাসছে তের ওপর। ভেবেছে নিশ্চয়ই মেয়েটা বোকা ন্যাকা, নয়তো পিছনে জায়গা না থাকা সত্ত্বেও পিছুতে গেল কেন? জাঙ্কুক তের জবাবের অপেক্ষা করলো না। কিঞ্চিত সময় নিয়ে বইয়ের চুলের ভাঁজগুলো দেখতে লাগলো। তেকে বিছানায় বসিয়ে দিল। কোন বজ্জার দরজায় টোকা দিল সেটা দেখতেই উঠে গেল। ক্রোধে ফুস ফুস করতে লাগলো। শক্ত হাতে দরজা খুলতেই দেখা মিলল সুগার। বেচারা দরজার বাইরে কোমরে হাত দিয়ে চেপে রেখে দাঁড়িয়ে রয়েছে। সুগাকে দেখে জাঙ্কুকের ক্রোধ বাড়লো আরো। তোকে আমি এমনি এমনি মির্জাপাড়ার বংশধর বলি নাকি বেয়াদব? কেবল একটু বইয়ের কাছাকাছি গিয়েছিলাম, সেটাও যেতে দিলি না আমাকে। টেনে হিচড়ে বউয়ের থেকে দূরে সরালি, সাথে সাথে বউটাকেও আছাড় মারলি। সুগা ভেবাচাকা খেয়ে গেল জাঙ্কুকের কথা। সে আবার কি করলো? প্রথমত এই বিকেলের সময়ে যে জাঙ্কুক নামের প্রাণীটা তার বউয়ের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে, এটা পৃথিবীর কে বুঝবে? দ্বিতীয়ত সে কখন থেকে আছাড় মারলো? সে তো দরজার সম্মুখে দাঁড়ানো, ভিতরে গেলে তবে না জাঙ্কুকের বউকে আছাড় মারবে। আমি কখন আছাড় মারলাম ম্যামকে স্যার? তুই শুধু আমার বউকে আছাড় মারিসনি আহাম্মক, সাথে সাথে আমার আবেগটাও আছাড় মেরে ফেলে দিয়েছিস, আহত করেছিস আমাকে। আর একটু হলেই বউটাকে বুকে নিতাম, নিতে দিলি না। থামলো জাঙ্কুক, আবারও ক্রোধান্বিত স্বরে বলে, তোর কলিজা আমি ভাজা ভাজা করবো বেয়াদব। তোর সাথে আমি এক জঙ্গি নারীর বিয়ে দেব, তারপর তোর বউ সহ তোর পেটে বোমা বেঁধে ছাদে ঝুলিয়ে রাখবো। বরাবরের মতো এবারে জাঙ্কুকের কথার কোনো তাল পেল না সুগা। শুধুমাত্র মস্তিষ্কে হানা দিল দুটো কথা, জঙ্গি নারীর সাথে বিয়ে, আর দ্বিতীয়ত বউ সহ পেটে বোমা বেঁধে ঝুলিয়ে রাখবে। অবশ্য সম্ভব, এই জাঙ্কুক নামক ভয়ঙ্কর প্রাণী দ্বারা সব সম্ভব। পেটে বোমা বেঁধে রাখা কেন? বোমা পেট কেটে ভেতরে ঢুকিয়ে দিলেও দুবার ভাবে না। সুগার মুখশ্রী চুপসে গেল। সরি স্যার, আমি আর কখনো আপনার আবেগ ধরে আছাড় মারবো না। শুধু আমাকে ওই জঙ্গি নারীর সাথে বিয়ে দেবেন না, ওরা খুব ভয়ঙ্কর হয়। জাঙ্কুক এবার একটু দমলো, তবে ভারী কণ্ঠে বলে, তা আমি পরে দেখে নেব। তবে আমার বউয়ের থেকে আলাদা করার জন্য তোকে আমি যে ছাড় দেব না, সেটা নিয়ে একদম শিওর থাক। যাই হোক, এই অসময়ে আমার আবেগ সহ আমার বউটাকে আছাড় মারলি কেন সেটা আগে বল। স্যার, মিস্টার কায়ের লোকেরা ঝামেলা করেছে আবার। আমরা রাজশাহী থেকে ঢাকায় ফিরেছি শুনে আবার তারা ঢাকায় চলে এসেছে। তা তো আসবেই, ও বেটা কাই নিজে তো আগে নিজের বউকে মেরেছে, এখন নিজের বউয়ের কাছে যেতে পারছে না বলে বউয়ের থেকে আদর্শ কিছু পাচ্ছে না, তাই আমাকেও পেতে দিতে চাইছে না। সবই হিংসে সুগা, সবই হিংসে। সুগা মনে মনে ভীষণ বিরক্ত হলো। এমন একটা জটিল বিষয় নিয়ে জাঙ্কুক খেয়ালই করছে। লোকটা কি জানে না আগুন নিয়ে খেলছে সে? একটু পান থেকে চুল খসলেই বিপদ। কিন্তু আমরা এখন কি করব স্যার? জাঙ্কুক তেমন ভাবলো না বিষয়টা নিয়ে। গাজরা ভাত নিয়ে বলে, সবগুলোকে তুলে আমার আস্তানায় বেঁধে রাখ, আমি রাতে বউকে ঘুম পাড়িয়ে রেখে চলে যাব ওখানে। সুগা মনে মনে ভেঙচি কাটলো জাঙ্কুকের কথায়, বিড়বিড়িয়ে বলে, বউ দেয় না পাত্তা তাকে, আবার ঘুম পাড়িয়ে আসবে। জাঙ্কুক ঠিক শুনতে পেল না সুগার নিচু কণ্ঠে বলা কথাগুলো, তাই সে আবার জিজ্ঞেস করে, কিছু বললি? কই কিছু বলিনি তো, আমি আসছি। কথাটা বলেই দড়িতে বেঁধে প্রস্থান করলো সুগা। সে কি বলেছে সেটা যদি একবার জানতে পেত এই লোক, তাহলে ওই জঙ্গি বউ কি সাথে বোমা টোমার হামলাও হয়ে যেতে পারে, ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। তার জান নিয়ে পালানোই শ্রেয়। রাত গভীর হয়েছে, চারিদিকটা নিস্তব্ধতায় ছেয়ে গিয়েছে। বাইরে শোনা যাচ্ছে নিশাচর প্রাণীর হাঁক ডাক। জাঙ্কুক কেবলই বাড়ি ফিরেছে নিজের কাজ সেরে। বউকে ঘুম পাড়িয়ে রেখে কাজে যাওয়ার কথা থাকলেও যেতে হয়েছিল তাকে তাড়াতাড়ি। ওদিকে একটু বেশি গোলমাল বেঁধে গিয়েছিল। সুগার আর মিস্টার কাইকে আবদ্ধ করার সময় হাতাহাতি মারামারি শুরু হয়ে যায়, তাই থামাতে তাড়াহুড়ো করে জাঙ্কুকে যেতে হয়।
নিজের কাছে থাকা অতিরিক্ত চাবি দিয়ে বাড়িতে ঢুকলো জাঙ্কুক। চারিদিকে দেখলো পুরো বাড়ি নীরবতায় ছেয়ে আছে। বাড়ির কোনো ঘরে আলো জ্বলছে না, শুধুমাত্র বসার কক্ষে টিম টিম করে ড্রিম লাইট জ্বলছে। রাত প্রায় 2টা, জেগে থাকার কথাও না। ভাবতে ভাবতে নিজের কক্ষে দরজা খুলে ভিতরে ঢুকলো। বিছানার পানে তাকিয়ে দেখলো তে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। জাঙ্কুকের রোষ্ট প্রসারিত হলো, হাসলো, ধীর পায়ে এগিয়ে গেল বইয়ের পাশে, আলতো হাতে ছুঁয়ে দিল বইয়ের গাল। অতঃপর ঝুঁকে গিয়ে ললাটে চুম্বন দিয়ে উঠে দাঁড়ালো। ওয়াশরুমে যাওয়ার দিকে চোখ যেতেই চোখ পড়লো বিছানার পাশে টেবিলে রাখা ঢাকা দেওয়া খাবারের দিকে। জাঙ্কুক এগিয়ে গেল সেদিকে। ঢাকনা তুলে দেখলো 2টো প্লেট রাখা পরিপাটি ভাবে। তার মানে তে এখনো খায়নি। জাঙ্কুক ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বিছানায় বসলো। আদরে কণ্ঠে ডাকে তেকে, বউ, ও বউ। তের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। মেয়েটা গভীর ঘুমে নিমজ্জিত, ভারী ভারী শ্বাস পড়ছে তার। এই পর্যায়ে জাঙ্কুক গলার স্বর আরেকটু বাড়ালো, তাড়াতাড়ি ওঠো, খেয়ে নেবে তো। তে কিছু বলল না, নড়ে চড়ে উঠলো একটু। ঘুমের মধ্যে বিরক্তি ভাব টেনে এনে চোখ মুখ কুঁচকে বলে, খাবো না আমি, খেয়ে নিন আপনি। জাঙ্কুকের হৃদয় কম্পিত হলো মেয়েটার কণ্ঠস্বরে। এই ঘুম ঝরানো কণ্ঠ নাকি নেশার গান? হৃদস্পন্দন বাড়লো জাঙ্কুকে, তবুও সামলে নিল নিজেকে। আলতোভাবে তের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, না খেলে শরীর খারাপ করবে তো তোমার, ওঠো তাড়াতাড়ি।